সোনালি নতুন নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে। দু একদিন শ্বশুরবাড়িতে তার ভালোই দিন কাটে, কিন্তু একদিন সকালে সোনালি রান্নাবান্না কমপ্লিট করে যখন নিজের ঘরে যায়, তখন দেখে যে তার ঘরে তার ননদ কবিতা বসে আছে। কি গো কবিতা, কি হয়েছে? তুমি এখন আমার ঘরে বসে আছো, আর তুমি আমার ড্রেস পরেছো কেন? এটা তো আমার ড্রেস। কি বলছো কি বৌদি? আমি তোমার ড্রেস পরতে যাব কেন? এটা আমার ড্রেস, আমি তো কালকেই শপিং মল থেকে কিনে নিয়ে এসেছি। কি, এটা তোমার? ও আচ্ছা আচ্ছা, সরি ভুল হয়ে গেছে। আসলে আমার কাছেও এরকম একটা সেম টু সেম ড্রেস আছে, তাই ভাবলাম হয়তো তুমি আমার ড্রেস পরেছো। কিছু মনে করো না কেমন? একই রকম দেখতে তো ড্রেস হতেই পারি। হ্যাঁ সেটাই, তোমার ড্রেস আমি আবার পরতে যাব কেন? তাছাড়া ওরকম ইউজ করা ড্রেস আমি পরি না, ঠিক আছে? আমি সবসময় নতুন নতুন জামা পরতেই পছন্দ করি। তোমার ইউজ করা ড্রেস আমি তো ভাবতেও পারি না, ছি। আচ্ছা বাবা ঠিক আছে, আমার ইউজ করা ড্রেস তুমি পরতে পারবে না, তাই তো? কিন্তু আমার দেখা দেখি তুমি আমার মতোই সেম টু সেম ড্রেস কিনে নিয়ে এসেছো কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। আসলে তুমি ঠিকই বলছো, আমি তোমার ড্রেসটা দেখেই এরকম ড্রেস কিনে নিয়ে এসেছি। আসলে তোমার ওই ড্রেসটা খুব সুন্দর, তাই আমিও ভাবলাম একটা কিনে নিই। আমাকে কেমন দেখাচ্ছে বলো? কেমন আবার দেখাবে? আমার থেকে তো একদমই বাজে দেখাচ্ছে। আমি যখন এরকম ড্রেস পরে সঞ্জয়ের সামনে গিয়েছিলাম, তখন সঞ্জয় আমার অনেক প্রশংসা করেছে আর লুকিং সো হটও বলেছে। কিন্তু এই কবিতার বাচ্চাটা আমার দেখা দেখি আমার মতো ড্রেস কিনে নিয়ে চলে এলো। যেই দেখেছে আমাকে ওই ড্রেসটা পরে সুন্দর দেখায়, অমনি নিজেও এরকম ড্রেস কিনে ফেলেছে। সোনালি মনে মনে অনেক কিছুই ভাবতে থাকে, কিন্তু সরাসরি তার ননদকে কিছু বলতে পারে না। এভাবে সেদিনের পর থেকে কবিতা তার নতুন বৌদিকে নকল করতে শুরু করে, আর কবিতা এখন প্রতিদিনই তার নতুন বৌদির কপি করতে থাকে। বৌদি যা যা পোশাক আশাক পরতো, কবিতা সেগুলো নকল করত, আর যত তাড়াতাড়ি সম্ভব মার্কেট থেকে একই রকম পোশাক আশাক কিনে নিয়ে আসতো। এমনকি তার বৌদি যখন পার্লারে ফেসিয়াল করতে যেত, কবিতাও তার সঙ্গে করে চলে যেত। এমনকি সে তার বৌদির দেখা দেখি মেকআপ করতেও শুরু করে। এমনই একদিন, বৌমা ও বৌমা, দেখো এটা তোমার পছন্দ হয় কি দেখো তো। আসলে কি জানো তো, কালকে আমাদের দুজন আত্মীয় তোমাকে দেখতে আসবে, তাই আমি তোমার জন্য এই সুন্দর শাড়িটা কিনে নিয়ে এসেছি। তোমার পছন্দ হয়েছে তো? ওয়াও, এই শাড়িটা তো খুব সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তাহলে আমি এই শাড়িটাই পরবো, ঠিক আছে মা? হ্যাঁ বৌমা, কালকে সবাই যখন আসবে তুমি তখন এই শাড়িটাই পরে সবার সামনে যাবে, তোমাকে খুব সুন্দর লাগবে। শাশুড়ি মায়ের কথা শুনি সোনালি প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু কবিতা তার মায়ের এরকম আদিক্ষেতা কিছুতেই পছন্দ করতে পারে না, তাই সে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। কিরে কবিতা, তোর আবার কি হলো? তুই হঠাৎ করে মন খারাপ করে উঠে চলে এলি কেন? কি হয়েছে বলতো? আমি বুঝতে পারছি মা, তুমি আমাকে আর ভালোই বাসো না। যেদিন থেকে বৌদি এই বাড়িতে এসেছে, সেদিন থেকে তুমি বৌদির জন্যই শাড়ি কিনে নিয়ে আসছো, বৌদির প্রতি কত ভালোবাসা দেখাচ্ছ, কিন্তু আমাকে তো তুমি চোখে দেখতেই পাচ্ছ না। আমি এই বাড়ির মেয়ে, তোমার একমাত্র মেয়ে, কিন্তু তবুও তুমি আমার জন্য কিছু কিনে নিয়ে আসলে না, আর নিজের বৌমার জন্য ঠিক সুন্দর দামি শাড়ি কিনে নিয়ে এসেছো। ও আচ্ছা, তোর রাগের কারণটা আমি বুঝতে পারলাম। শোন, তুই তো এই বাড়ির মেয়ে, তোকে তো কেউ দেখতে আসবে না, তাই আমি এখন তোর জন্য কিছু কিনে আনলাম না। যেহেতু বৌমাকে কাল আত্মীয় স্বজনরা দেখতে আসবে, তাই বৌমাকে একটা নতুন শাড়ি কিনে দেওয়া হলো। ঠিক আছে, মন খারাপ করিস না। তোর কি ড্রেস লাগবে আমাকে বল, আমি আজকেই কিনে নিয়ে এসে দিচ্ছি। না না, আমার কোনো ড্রেস লাগবে না, আমার বৌদির মতোই সেম টু সেম শাড়ি চাই। তুমি যদি আমাকে বৌদির মতো শাড়ি এনে না দাও, তাহলে কিন্তু আমি আরো রেগে যাব। আমার বৌদির মতোই সেম শাড়ি চাই। সে কি, তোর বৌদির মতোই সেম টু সেম শাড়ি আমি কোথায় পাবো? তাছাড়া তুই এখন ওরকম শাড়ি পরে কোথায় যাবি? তুই তো শাড়ি পরিস না, তুই তো সবসময় এরকম ওয়েস্টার্ন ড্রেস কিংবা ওয়ান পিস জিন্স টপ এগুলো পরতেই ভালোবাসিস, তাহলে তোর আবার শাড়ির প্রয়োজন পড়লো কেন? ও বুঝেছি, তুমি বলতে কি চাইছো, ওই শাড়িটা পরে বৌদিকে ভালো দেখাবে, আর আমি যদি ওই শাড়িটা পরি তাহলে আমাকে ভালো দেখাবে না, তাই তো? তুমি এরকম কথা কিভাবে বলতে পারছো মা? আমি কিচ্ছু জানি না, আমার বৌদির মতো সেম টু সেম শাড়ি চাই। তুই যে দেখতে পাচ্ছি বৌমার নকল করা শুরু করেছিস, এটা যদি তোর বৌদি জানতে পারে তাহলে কিন্তু অনেক খারাপ ভাববে। তুই অন্য কোনো জামা কিংবা শাড়ি কিনে নে, ওরকম একই দেখতে শাড়ি কেনার কোনো দরকার নেই। না, আমি আর কতবার বলবো, আমি বৌদির মতো একই রকম দেখতে শাড়ি কিনবো। আমার ওই শাড়িটাই পছন্দ হয়েছে, তাই আমার ওটাই দরকার।
এভাবেই বিমলা দেবী তার মেয়েকে কিছুতেই বোঝাতে পারে না, তাই সে বাধ্য হয়ে তার মেয়েকেও একই রকম দেখতে শাড়ি কিনে নিয়ে এসে দেয়। পরের দিন যখন আত্মীয় স্বজন সোনালীকে দেখতে আসে, তখন সোনালী তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি পরে আত্মীয় স্বজনদের সামনে চলে যায়। আর ঠিক তখন কবিতাও সেই একই রকম শাড়ি পরে সেখানে আসে। এর ফলে ননদ বৌদিকে একই রকম শাড়ি পরে থাকতে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি গো কবিতা, আজকেও তুমি আমার মতো শাড়ি পরেছো? আমি বুঝতে পারি না তুমি আমাকে কপি করো কেন। আচ্ছা, তোমার তো অনেকগুলো ড্রেস আছে, তোমার শাড়িও আছে অনেকগুলো, তাহলে তুমি আজকে আমার মতোই শাড়ি পরতে গেলে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই পরেছি। মা তোমাকে আর আমাকে দুজনকে একসঙ্গে তো এরকম শাড়ি কিনে দিয়েছে, সেই জন্যই আমি পরলাম। আমি তো ভাবলাম এই শাড়িটা পরে আজকে আমি একটু ফটো তুলবো, ভিডিও করব। আর তুমি কি ভাবছো তোমাকে কপি করার জন্য আমি এই শাড়িটা পরেছি? কবিতার কথা শুনে সোনালীর আর কিছু বলার থাকে না। এভাবেই কবিতা প্রত্যেকদিন তার বৌদিকে কপি করতে থাকে। আর কিছুদিনের মধ্যেই সেটা সকলেই বুঝতে পারে যে কবিতা সবসময় তার বৌদিকে কপি করার চেষ্টা করে, কিন্তু কবিতা কিছুতেই সেটা স্বীকার করতে চায় না। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন সন্ধ্যাবেলা, সোনালী চলো আজকে তুমি রেডি হয়ে নাও, আজকে যেহেতু আমি বাড়িতে রয়েছি তাই তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কি সত্যি? ঠিক আছে, দাঁড়াও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসছি। এই বলে সোনালী সুন্দর একটা ড্রেস পরে নেয় আর খুব সুন্দরভাবে মেকআপ করতে থাকে। আর কবিতা তার বৌদিকে এরকম মেকআপ করতে দেখে বলে, কি ব্যাপার বৌদি, কোথায় যাবে? আর দাদা, তুমি আমাকে না বলে বৌদিকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাচ্ছ? বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে যাবে না বলে আমাকে কিছু জানাচ্ছ না, তাই তো? আরে না না কবিতা, আসলে আমার তো মনেই ছিল না, আর আমি ভাবলাম হয়তো তোর বৌদি একাই যাবে। আচ্ছা ঠিক আছে, তুইও রেডি হয়ে নে, আমি তোকেও নিয়ে যাবো, তাহলে তোরা দুজন মিলেই ঘুরে আসবি, কেমন? সঞ্জয়ের এই কথা শুনে কবিতা খুবই খুশি হয়। আর বৌদির দেখা দেখি সেম টু সেম কবিতাও একটা ড্রেস পরে নেয় আর তার বৌদির মতোই মেকআপ করে। দাদা বৌদি চলো, আমি রেডি। এই কবিতা, তুই কোথায় যাচ্ছিস? তোর দাদা বৌদি যাক না, তোকেও কি ওদের সঙ্গে যেতে হবে? তুই শুধু শুধু ওদের সঙ্গে গিয়ে কি করবি? তাছাড়া আমার ছেলে বৌমার নতুন নতুন বিয়ে হয়েছে, ওরা একটু আলাদা ঘুরে আসুক না। আমি বুঝতে পারছি না মা, তুমি এসব কথা আমাকে কেন বলছো? আমি দাদা বৌদির সঙ্গে যাচ্ছি, তাতে অসুবিধা কি? আমি কি অন্য কারোর সঙ্গে যাচ্ছি? তুমি আমাকে বারণ করতে পারো না। আমি আজকে দাদা বৌদির সঙ্গে ঘুরতে যাব। দেখো আমি রেডিও হয়ে গেছি। মা প্লিজ, তুমি আর কবিতাকে কিছু বলো না, কবিতা তো ঠিকই বলেছে, ও আমাদের সঙ্গে যাবে না তো কার সঙ্গে যাবে? আচ্ছা কবিতা, তোকে আর অত কথা বলতে হবে না, চল। এই কবিতার বাচ্চা একেই তো আমার দেখা দেখি নকল করে ড্রেস পরেছে, মেকআপ করেছে, হেয়ার স্টাইলও করেছে, যেমন আমি সেজেছি ঠিক একই রকম ভাবে আমাকে কপি করেছে। আবার এখন মায়ের মুখে মুখে তর্ক করছে, জানি না আমাদের সাথে কি করতে যাচ্ছে। আমি তো ভাবলাম আমি আর সঞ্জয় দুজনে মিলে আজকে একটু আলাদা করে সময় কাটাবো, কিন্তু এই ননদের বাচ্চাটা পুরো মুডটাই নষ্ট করে দিল। সোনালী মনে মনে এমন ভাবনা চিন্তা করলেও সঞ্জয়ের সামনে এবং তার শাশুড়ি মায়ের সামনে সোনালী তার ননদকে কিছু বলতে পারে না। তাই বাধ্য হয়ে সেদিন সঞ্জয় এবং সোনালী কবিতাকে নিজেদের সঙ্গে ঘুরতে নিয়ে যায়। আর এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন কবিতা দেখে যে তার বৌদি আয়নার সামনে বসে মুখে যেন কিছু একটা মাখছে। ও বৌদি, তুমি মুখে কি সব লাগিয়েছো? ও আচ্ছা আচ্ছা, তুমি ফেসিয়াল করছো তাই না? আচ্ছা তুমি এটা কি ফেসিয়াল করছো গো? আমাকে একটু দাও না, আমিও করব। দেখো, এগুলো আমি আমার স্কিন টোন আর আমার স্কিন টাইপের সঙ্গে ম্যাচ করে কিনেছি, তাই এগুলো আমি তোমাকে দিতে পারবো না, কারণ তোমার স্কিন টাইপ কেমন সেটা আমি জানি না। আর এই ফেসিয়ালটা তোমার স্কিনে শুট করবে কিনা সেটাও আমি বলতে পারবো না, তাই দয়া করে এখন আর আমাকে কপি করার চেষ্টা করো না। ও বুঝেছি, তুমি যেই দেখছো আজকাল তোমার থেকে আমাকে দেখতে বেশি সুন্দর দেখাই, তাই তুমি নিজেকে সুন্দর করার জন্য নতুন নতুন ফেসিয়াল করতে শুরু করেছো। তুমি কি ভেবেছো এই ফেসিয়াল করলে তুমি দেখতে অনেক সুন্দর হয়ে যাবে, আর তাই তুমি এই ফেসিয়ালটা আমাকে ব্যবহার করতে দিচ্ছ না? আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো, এই প্রোডাক্টগুলো সবটাই আমি আমার স্কিন টাইপের সঙ্গে ম্যাচ করে কিনেছি। এগুলো তোমার স্কিনে শুট নাই করতে পারে, তাই দয়া করে তুমি এগুলো ইউজ করো না। এই চুপ করো তো, এগুলো মেখে তোমার মুখে যখন কিছু হচ্ছে না তাহলে আমার মুখেও কিছু হবে না, দাও আমাকেও দাও। এই বলে কবিতা তার বৌদির হাত থেকে ফেসিয়ালের প্রোডাক্টগুলো নিয়ে নেয় এবং একটা একটা করে প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই কবিতার মুখ জ্বালা পোড়া করতে শুরু করে। ও বৌদি, আমার মুখটা এরকম জ্বালা জ্বালা করছে কেন?
কই না তো, আমার মুখে তো কিছু করছে না। তাছাড়া আমি তো তোমাকে বললাম এগুলো তোমার স্কিনের জন্য নয়, তুমি শুধু শুধু আমার ফেসিয়ালের প্রোডাক্টগুলো নষ্ট করলে। ওফ চুপ করো, আমার মুখটা ভীষণ জ্বালা করছে, আমাকে তাড়াতাড়ি বরফ এনে দাও, আমি বরফ দিয়ে দেখি যদি ঠিক হয়ে যায়। কবিতার কথা শুনে তার বৌদি তখনই বরফের টুকরো নিয়ে এসে দেয়, কিন্তু সেগুলো মুখে ঘষলেও কবিতার কোনো লাভ হয় না, আর কবিতার মুখ আরো বেশি জ্বালা পোড়া করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার মুখ একেবারে লাল হয়ে যায়। আমি তো বলবো যা হয়েছে ঠিক হয়েছে, তুই তো খুব তোর বৌদির নকল করছিলি, এবার বুঝতে পেরেছিস তো বৌদিকে নকল করার সাজা। আরো বেশি করে তোর বৌদিকে নকল কর এবার, বেয়াদব মেয়ে কোথাকার। মা প্লিজ আমাকে বাঁচাও, আমার মুখটা ভীষণ জ্বালা করছে, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো না, মনে হচ্ছে আমার মুখের চামড়াগুলো সব খসে পড়ে যাবে। আমি কিছু করতে পারবো না, আমি তোকে অনেকবার করে বারণ করেছিলাম শুধু শুধু বৌমার নকল করিস না। তুই তো আগেই তোর ঘর থেকে কি যেন মুখে মেখেছিলি, তারপর আবার বৌমার ঘরে এসে ফেসিয়াল কিট গুলো ব্যবহার করতে শুরু করলি। তুই আগে মুখটা পরিষ্কার করে ধুয়েছিলি, তোর দোষেই তো এরকম হয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, এটা আমারই ভুল, বৌদি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমাকে নকল করব না। এখন আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো না বৌদি, প্লিজ। এই শুনে কবিতার মা এবং বৌদি তখনই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে কবিতার মুখ ভালো করে ক্লিন করে দেয় এবং কিছু ঠান্ডা জাতীয় মলম লাগিয়ে দেয়। এর ফলে কবিতা অনেকটা আরাম পায়। বাড়িতে এসে কবিতা আবার তার মা এবং বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয়। এভাবেই সেই ঘটনার ফলে কবিতার শিক্ষা হয়ে যায়, কবিতা আর কখনো ভুল করেও তার বৌদিকে নকল করার চেষ্টা করে না।